Hello students, today our topic is Unit 2 Water. This is a chapter of your Applied Chemistry Semester 1. Let's start. First, where is Earth water? পৃথিবীতে জলের কি অবস্থান সেটা আমরা প্রথমে দেখে নেব। For an estimation of where Earth exists, we have to know the water cycle that describes the movement of Earth water. আমাদের জল করকমের কিভাবে ব্যবহৃত হয় অর্থাৎ ওয়াটার সাইকেলটা কি সেটা আগে আমাদের জেনে নিতে হবে। নিচের দুটো পিকচার সেটা আমাদের খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। The below pictures, the upcoming pictures, or this is the chart where you can easily understand what is the condition of present water in Earth. And definitely it represents the current scenario. Day by day it will change, and if we discuss about the previous years, no doubt these numbers will be different, much higher. So first we see the maximum 97 to 5% of water is an ocean. That means the salt water, saline water, and the rest of the 2 to 3% of water is fresh water. Among this 2 to 3%, around 79% of water is in glacier form, and the rest of the 20 or 21%, that is the groundwater and surface water. Among this 21, major portion is in groundwater, and a very few percentage is exist in terms of surface water that may exist in river, lake, soil, etc. even atmosphere. তাহলে এই চিত্রটাতে আমরা কি বুঝছি না 97.5% হচ্ছে আমাদের সমুদ্র, অর্থাৎ এই জল নোনা জল। বাকি যে 2 থেকে 3% আছে সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার বা স্বাদু জল। এই 2 থেকে 3% মধ্যে একটা বড় অংশ হচ্ছে আইস ক্যাপ বা হিমবাহ, গ্লেশিয়ার যাকে বলে, অর্থাৎ সেটার পরিমাণ প্রায় 79%। অর্থাৎ এই জল আমরা সচরাচর ব্যবহার করতে পারি না। বাকি যে 20 to 21% রয়ে গেল সেটা হচ্ছে বেশিরভাগটাই, অর্থাৎ আমরা ছবিতে যেরকম দেখছি 20%ই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার বা মাটির তলায়, অর্থাৎ যাকে বলে ভৌম জল, এবং বাকি যে 1 to 2% আছে সেটা হচ্ছে সারফেস ওয়াটার, অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যেটা আমরা দেখতে পাই। এটার মূল অংশ হচ্ছে লেক, মাটিতে, রিভার অর্থাৎ নদীতে, এবং খানিকটা বায়ুমণ্ডলেও আছে, তবে এদের পরিমাণ খুবই নগণ্য। আরেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস যেটা এই একই জিনিস একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করেছে, বাট ডেটাস আর অলমোস্ট সেম। আরেকটা ফিগার দেখালাম যেটাতে এই একই জিনিস রিপ্রেজেন্ট করা হয়েছে একটু অন্য ডায়াগ্রাম বা অন্য স্ট্যাটিস্টিক্যাল মেথডে, কিন্তু ডেটাগুলো একদম কাছাকাছি। তো এর থেকে আমরা কি জানতে পারবো, টোটাল পৃথিবীতে যত জল আছে তার 2 to 3% আমরা ব্যবহার করতে পারি। এই 2 to 3% এর মধ্যে a large amount is frozen, বাদবাকি যেটুকু আছে in terms of surface water or ground water we can use. সুতরাং টোটাল আর্থে যত জল আছে তার ধরতে গেলে তার 1%ও হয়তো আমরা ব্যবহারের উপযোগী হিসাবে পাই না। সুতরাং this is the present scenario of our existing water on earth, and we have to very careful about the use of
ওয়াটার, এবং আমাদের জলের ব্যবহার সম্বন্ধে খুব কেয়ারফুল হতে হবে। এই ডায়াগ্রাম দুটো সেই কথাই বলে। চলে আসি পরের অংশে। হোয়াট ইজ হার্ড ওয়াটার অ্যান্ড সফট ওয়াটার? ডিপেন্ডিং আপন দ্য বিহেভিয়ার টুয়ার্ডস সোপ with respect to the leather formation, we can classify it in two parts. সাবান মেশালে কি ধরনের ফেনা উৎপন্ন হচ্ছে, কতটা ফেনা উৎপন্ন হচ্ছে তার উপর ডিপেন্ড করে দুভাগে ভাগ করা যায়, ক্ষরজল, মৃদু জল। মৃদু জলটা প্রথমে বলে নিই। হোয়াট ইজ সফট ওয়াটার? ওয়াটার দ্যাট প্রডিউস লেদার উইথ সোপ ইজ কল্ড সফট ওয়াটার। সাবান জলে দিলে যদি সহজেই ফেনা উৎপন্ন হয় তাকে আমরা সফট ওয়াটার বলবো। এক্সাম্পল, রেন ওয়াটার, ডিস্টিল ওয়াটার। অ্যান্ড হোয়াট ইজ হার্ড ওয়াটার? ক্ষরজল কাকে বলবো? ওয়াটার দ্যাট ডাজন্ট ফর্ম লেদার উইথ সোপ ইজিলি and contain the salt of calcium and magnesium in terms of bicarbonate, chloride, sulfate, then it is called hard water. আমরা ক্ষরজল তাকেই বলবো যা সহজে সাবান দিলে ফেনা উৎপন্ন হয় না এবং সেই জলের মধ্যে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কার্বনেট, বাইকার্বনেট, ক্লোরাইড, সালফেট এই ধরনের সল্ট বা লবণ থেকে থাকে বা যৌগ থেকে থাকে তাহলে সেই জল ক্ষর হয়। কিছুটা পরিমাণ আয়রনও থাকতে পারে, সেক্ষেত্রেও তাকে আমরা ক্ষরতার মধ্যেই বিবেচনা করব। দ্য প্রেজেন্স অফ আয়রন অর ফেরিক আয়ন ইজ অলসো কনসিডার্ড as ferrous or ferric also considered as hard substance or the reason of hardness. এক্সাম্পলটা দেখে নেব। সি ওয়াটার, রিভার ওয়াটার। নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়, বাট জেনারেলি দেখা গেছে ইট ইজ নর্মালি অবজার্ভ দ্যাট দ্য গ্রাউন্ড ওয়াটার আর মোর হার্ড দেন দ্য সারফেস ওয়াটার। দেখা গেছে মাটির তলার জলের হার্ডনেস বেশি হয় দেন সারফেস ওয়াটার। এটা একটা জেনারেল ভাগ। চলে আসি দ্য টাইপস অফ হার্ডনেস অফ ওয়াটার। হার্ডনেস ক রকমের হয়? ইট ক্যান বি ক্লাসিফাইড ইন টু ওয়ে, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট। এটাকে দুভাগে ভাগ করা যায়, টেম্পোরারি হার্ডনেস, পার্মানেন্ট হার্ডনেস। হোয়াট ডাজ দ্য টেম্পোরারি ওয়ার্ড মিনস? টেম্পোরারি মিনস the presence of calcium and magnesium in terms of carbonate, and it is temporary because it can easily removed by boiling the water. টেম্পোরারি হার্ডনেস কাকে বলে? যদি জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কার্বনেট কম্পাউন্ড থাকে তাহলে। এটা টেম্পোরারি কেন না, এটাকে সহজেই বয়েলিং অর্থাৎ বয়েল করে ফুটিয়ে এর হার্ডনেস দূর করা যায়, তাই এটা টেম্পোরারি হার্ডনেস বলে। When we boil the water, the soluble salt of magnesium bicarbonate is converted to magnesium hydroxide, which is insoluble and is easily precipitated. Through the filtration, we can easily separate the compounds. কিভাবে বয়েলিংটা কাজ করে না, এখানে যেই মাত্র আমরা জলটা গরম করলাম বা ফুটালাম, শুধু গরম করলে হবে না, ফুটাতে হবে, তখন যে কার্বনেট কম্পাউন্ডগুলো আছে বা বাইকার্বনেটগুলো আছে সেগুলো, সেটা ক্যালসিয়াম হোক বা ম্যাগনেসিয়াম হোক, সেটা হাইড্রক্সাইড কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাবে এবং এই হাইড্রক্সাইড কম্পাউন্ডটা বেশিরভাগ ক্ষেত্রেই অদ্রাব্য হয় জলে, যার ফলে তারা সহজেই নিচে থিতিয়ে পড়ে এবং ফিল্টার করে এদেরকে আমরা পরিশ্রুত করে আমরা এদেরকে আলাদা করে নিতে পারি। দ্যাটস ওয়াই the process is very easy, that's why it is called temporary hardness. সাধারণ বয়েলিং এর মাধ্যমে হয়ে যাচ্ছে বলে এটা টেম্পোরারি হার্ডনেস ধরা হয়। এবার চলে আসি হোয়াট ইজ পার্মানেন্ট হার্ডনেস। Permanent means when the soluble salts of magnesium, calcium are present in form of chloride, sulfide, then this type of compounds, as they are soluble, they cannot be easily removed from water by simple boiling. They need some extra effort. That's why they are permanent hardness. পার্মানেন্ট হার্ডনেস কখন বলি? যখন জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, সালফাইড এই ধরনের কম্পাউন্ড আছে।
এরা যেহেতু জলে দ্রবীভূত অবস্থায় থাকে তাই এদেরকে শুধুমাত্র বয়েলিং বা ফুটিয়ে তাড়ানো সম্ভব নয়, কিছু এক্সট্রা প্রসেস মেথডস নিতে হয় এদেরকে সেপারেট করার জন্য। দ্যাটস ওয়াই দে আর পার্মানেন্ট, আদারওয়াইজ নো ওয়ান ইজ পার্মানেন্ট। কোনো কিছুই স্থায়ী নয়, সব কিছুকেই রিমুভ করা যায় এবং করা হয়ও। We can remove this hardness by treating the water with washing soda. Washing soda is not only the only method, it is a most easy method among the all methods. এখানে এই পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করতে আমরা ওয়াশিং সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট হুইচ ইজ ইনসলিউবল আমরা দিতে পারি। এতে কি হয়, all the sulfides and chloride compounds of magnesium and calcium converted into insoluble carbonate compounds. So this can be easily removed by filtration. এক্ষেত্রে কি হয়, যখন আমরা ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেট ব্যবহার করি, এই সালফাইড ক্লোরাইডের কম্পাউন্ডগুলো এরা সকলে কার্বনেট কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। কার্বনেট কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেলে এরা আর সলিউবল থাকে না, ইনসলিউবল হয়ে পড়ে, যার ফলে এরা সহজেই নিচে থিতিয়ে পড়ে এবং সেই ফিল্টার পদ্ধতিতেই আমরা তখন আলাদা করতে পারি। নেক্সট চলে আসি ইউনিট অফ হার্ডনেস। Unit of hardness can be expressed as parts per million, ppm. ইউনিট যে হিসাবে আমরা ভারতবর্ষে জেনারেলি হার্ডনেসকে এক্সপ্রেস করা হয় তাকে বলা হয় ppm. All are in small. Parts per million. Million means 10 to the power 6 order. Amount of substance cause hardness, generally the calcium carbonate, present in 10 to the power 6 part of solvent. এখানে মাপা হয় কিভাবে, 10 লক্ষ ভাগে যে পরিমাণ ক্ষরতা উৎপন্নকারী পদার্থ মূলত ক্যালসিয়াম কার্বনেট আছে সেই সংখ্যাটিকেই বলা হয় অত ppm. Apart from ppm, we also use mg per liter, and fortunately 1 ppm is equivalent to 1 mg per liter. দেখা গেছে একটা সিম্পল নিউমেরিক্যাল দিয়ে যে 1 mg per liter is equivalent to 1 ppm. Cause of poor lathering of soap in hard water. আমরা জানি হার্ড ওয়াটার বা খরজলে সাবান উৎপন্ন হয় না, কিন্তু কেন হয় না এটা আমরা এখন দেখে নেব। Soaps are generally formed of fatty acid that contain sodium and potassium salt. সাবান জেনারেলি সোডিয়াম বা পটাশিয়ামের ফ্যাটি অ্যাসিডের কম্পাউন্ড। আর হার্ড ওয়াটারে থাকে হচ্ছে হার্ড ওয়াটার কন্টেন্টস ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আয়ন্স। When these two react with each other, they just exchange their position and produce the insoluble calcium or magnesium salts of fatty acid. And this insoluble salt separate as scum. And this is the reaction. সাবান হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়ামের ফ্যাটি অ্যাসিড। যখন আমরা হার্ড ওয়াটারে সাবান দিচ্ছি, হার্ড ওয়াটারের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়ামকে রিপ্লেস করে সেখানে ঢুকে যাচ্ছে, যার ফলে আমরা ছবিতে যে ইকুয়েশনটা দেখছি, সোপে যেখানে সোডিয়াম ছিল পরবর্তীকালে সেটা সেই সোডিয়ামটাকে সরিয়ে ক্যালসিয়াম ঢুকে গেছে, যার ফলে সেটা আর সলিউবল নেই, ইনসলিউবল হয়ে গেছে এবং এর জন্যই এটা একটা স্কাম তৈরি করে, যেটা কিনা স্কাম অর্থাৎ গাদ তৈরি করে, যেটা কিনা ডিজলভ হয় না, পুরো একটা ঘোলাটে ভাব হয়ে সাবানটা জলের মধ্যে থেকে যায়। আমরা একটা ছবি দেখে নেব যেটাতে খুব সহজেই বোঝা যাবে। সফট ওয়াটার হয়ে গেলে ডান দিকের ছবিটা ইজিলি ডিজলভ হয়ে যাচ্ছে, আর হার্ড ওয়াটার হলে সেটা আলাদা হয়ে থেকে যাচ্ছে। So this is the reason why soap cannot form lather in hard water. এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন আসতে পারে, আসলে এটাকে এইভাবেই উল্লেখ করতে হবে। এবার আমরা দেখে নিই প্রবলেম কজড বাই দ্য ইউজ অফ হার্ড ওয়াটার ইন বয়লার। জলে অর্থাৎ
ক্ষর জল বয়লারে ব্যবহার করলে কি হয়? আমরা ছবিটা যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ আ মডার্ন বয়লার পিকচারটা, দিস ইজ আ পিকচার অফ আ নর্মাল boiler. A boiler has a two parts. One is the furnace that provides heat and another is the boiler proper, which change the heat into water steam. একটা বয়লারে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ফার্নেস যে কিনা হিট তৈরি করে, আরেকটা হচ্ছে বয়লার প্রপার যে কিনা হিটটাকে চেঞ্জ করে বাষ্পে রূপান্তরিত করে এবং সেই বাষ্পটাই সার্কুলেট হয় বয়লারের মধ্যে এবং পরবর্তী যেখানে সেই বাষ্পটা দরকার নেক্সট প্রোডাকশন সেখানে চলে যায়। অর্থাৎ বয়লারের কাজ হচ্ছে বাষ্প তৈরি করা। অ্যাকচুয়ালি দ্য পারপাস অফ ইউজিং বয়লার ইজ টু প্রডিউস স্টিম। ইট জেনারেট স্টিম and that steam will be used for the further application. So আমরা বুঝতেই পারছি যে বয়লারের একমাত্র প্রয়োজনীয় জিনিস হচ্ছে জল এবং তার সাথে বিদ্যুৎ অবশ্যই, কিন্তু জলটা আমার মূলত দরকার। So first problem is scaling in boiler, অর্থাৎ বয়লারের ভেতরের দিকে একটা আস্তরণ পড়ে যায় যাকে আমরা ইংরেজিতে স্কেলিং বলে থাকি, and that normally looks like this. বয়লারের মধ্যে বিভিন্ন জায়গায় একটা আস্তরণ পড়ে গেছে, তার নর্মাল স্কিনটা যেরকম ছিল সেটা আর নেই। This is called scaling. Boiler scale is caused due to impurities that being precipitated out when the water gets heated. এই স্কেলিংটা পড়ে কেন না, স্কেলিংটা পড়ে যখন আমরা জলকে গরম করি তখন জলের মধ্যে কিছু অদ্রবীভূত বা অদ্রাব্য সল্ট থাকে, সেগুলো অবশ্যই বুঝতে পারছি এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কার্বনেট ক্লোরাইড সালফেট যেগুলো আমরা এতক্ষণ পড়লাম সেগুলোই। এরা বাষ্প তৈরি করতে পারে না, যার ফলে জল যখন স্টিমে পরিণত হয়ে যায় বাষ্পে পরিণত হয়ে যায় তখন এরা নিচে জমা হতে থাকে। কোথায়? বয়লারের তলদেশে, এবং আস্তে আস্তে এরা বয়লারের নিচে একটা হার্ড স্কেলিং তৈরি করে দেয়। সো when we use hard water, it gets heated, the water part will be evaporated and form steam, but the insoluble salts, they can't go with steam, they are deposited, and after a huge use those insoluble parts are deposited at the bottom of boiler and gets hard and adherent and looks like these pictures. When this scaling gets thicker and thicker, then there is a chance of overheating and localized heating, and these two problems, overheating or localized heating, that means the uneven heating throughout the boiler, damage the boiler and sometimes it caused crack which is very fatal. যখন এই অদ্রাব্য বস্তুগুলো নিচে জমা হয়, this insoluble scums are called sludge. যখন এই অদ্রাব্য বস্তুগুলো নিচে জমা হয় তখন আস্তে আস্তে কি হয়, বয়লারে হিট দিলে সেটা সব জায়গায় একইভাবে সমান হিট নিতে পারে না। স্কেলিং এর জায়গাগুলো কোথাও কম, যেখানে স্কেলিং কম জমা পড়েছে সেখানে বেশি, অর্থাৎ আনইভেন হিটিং হয়। আনইভেন হিটিং হলে স্টিম ভালো তৈরি হয় না এবং বেশি দিন চলতে থাকলে বয়লার ড্যামেজ হয়ে যায়, বয়লারের গায়ে ক্র্যাক ধরে যায়, আর বয়লার যদি ফেটে যায় ক্র্যাক ধরে তাহলে সেটা খুব ফ্যাটাল হয়, খুব ভয়াবহ আকার ধারণ করে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সাম কমন কন্টামিনেন্টস কি থাকলে দাঁড়ালে বা স্কেলিংটা হয়? These are calcium, magnesium, iron, aluminum, silica compounds. Mainly the scaling is formed based on these all metals. আস্তরণ যেটা পড়ে তাতে জেনারেলি এই মেটালগুলো থাকে, যেটা লাস্ট প্যারাটায় দেখানো হলো, এরাই প্রেসিপিটেট পড়ে স্কেলিংটা তৈরি করে। This is the first problem of using hard water in boiler. The next problem is foaming in boiler, অর্থাৎ ফোম যাকে আমরা বলি ফেনা। The boiler water carryover is the contamination of the steam with boiler water solid.
বয়লারের মধ্যে যদি কিছু ইনসলিউবল সলিডস থেকে যায়, দেখা যায় when this hard water gets heated, those insoluble solids produce like bubbles or froth, and this phenomena is called foaming, and this is happened due to high concentration of solid in boiler water. ফোমিং হয় মূলত জলের মধ্যে যদি কিছু সলিড সাবস্টেন্স থেকে যায়, সেটা ফ্লোটিংও হতে পারে, ডিপোজিটিংও হতে পারে। এগুলো থাকার জন্য জল যেই হিট পেতে থাকে তখন এই সলিডগুলো একটা ফেনা বা গ্যাজলা জাতীয় জিনিস তৈরি করে, এবং এই ঘটনাটাকেই বলা হয় ফোমিং। কেন ফোমিং হয়? দোজ সলিডস আর অ্যালকালি, অয়েল, ফ্যাট, গ্রিস অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ অর্গ্যানিক ম্যাটার। এই ফেনাটা হয় কেন? যদি জলের মধ্যে অয়েল, ফ্যাট জাতীয় বস্তু, গ্রিস, কোনো অর্গ্যানিক কম্পাউন্ড থেকে থাকে তাহলে তারা ফোমিং তৈরি করে। These solids collect as a surface film and looks like a bubble. এরা কি করে? গরম জলের ওপরে যেই হতে থাকে একসাথে জড়ো হয়ে একটা বাবল বা ফেনার আকার ধারণ করে, এবং এই ফেনাটাই পরে স্টিম তৈরিতে বাধা দেয়। And the bubbles or the foaming is look like this. So this is the second problem that happens of using hard water in boiler. And this foaming in boiler is associated with priming. That means the foaming and priming are simultaneously happened. ফোমিং হচ্ছে একটা সেকেন্ড প্রবলেম যেটা হার্ড ওয়াটার ব্যবহার করলে হয়, কিন্তু ফোমিং এর সাথে প্রাইমিং বলেও একটা সমস্যা দেখা দেয়। এক কথায় প্রাইমিং হচ্ছে দ্য ক্যারি ওভার অফ ভেরিয়াস অ্যামাউন্টস অফ ড্রপলেটস ইন ওয়াটার। ক্যারি ওভার প্রাইমিং হচ্ছে জল বাষ্পে পরিণত হয়ে তখন তার সাথে কিছু জলকণাও চলে যায়। এই প্রবলেমটাও হয় যদি খুব বেশি মাত্রায় জল ভরা হয় বয়লারের মধ্যে, এবং যদি এই কিছু সল্ট বা অন্য কোনো দ্রব্য জলের মধ্যে থেকে যায় তাহলে এই প্রবলেমটা হয়। প্রপার হিটিং না হলে এই সমস্যাটা হয়। সো দিস ইজ অলসো আ প্রবলেম। সো প্রাইমিং ইজ অলসো হ্যাপেন্ড দ্যাট হোয়েন the water droplet goes with steam, and this problem happen due to presence of salt crystal or the uneven heating of turbine. The most common measure to prevent foaming and priming is to maintain the concentration of solids in the boiler water at reasonably low level. এই সব কিছু সমস্যা সমাধান একটাই হবে, জলের মধ্যে সলিডের পরিমাণ কম রাখলে। Now the anti-foaming or anti-priming agents are used when we use water in boiler. এখন কিছু আগে থেকে কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয় যারা ফোমিং বা প্রাইমিংকে আটকায়। These are generally some alcohols and some silicon-based compounds which prevent foaming. The third problem is corrosion in boiler. Corrosion in boiler, that means the boiler normally made of iron, and the corrosion happens due to presence of some another metals that comes into the boiler through the water and react with iron. Corrosion বয়লারের ভেতরে যে লোহাটা থাকে সেটাই corrosion হয় কেন? যখন অন্য কোনো মেটাল জলের সাথে এসে উপস্থিত হয় এবং সেটা আয়রনের সাথে রিঅ্যাকশন করে যায়, then this corrosion happens. আমরা করোশনের চ্যাপ্টারে এই আয়রনের করোশন কেন হয় দেখতে পাবো, সেখানে ডিটেলে উল্লেখ করা আছে। Corrosion in the boiler generally happens when the alkalinity of boiling water is low and the metal is exposed to oxygen that contained in water. High temperature, stress, this aggravate the corrosion. বয়লারের ভেতরে করোশন হয় যদি জলের অ্যালকালিনিটি খুব লো হয়, অর্থাৎ হাইড্রোজেন কনসেন্ট্রেশন হাই হয় এবং জলের মধ্যে অক্সিজেন যেটা কিনা মেটালের সাথে রিঅ্যাকশন করে যাচ্ছে, এবং এই রিঅ্যাকশনটা আরও ভালো হয় যদি টেম্পারেচার বেশি হয়, যেটা বয়লারের ক্ষেত্রে হয়ে থাকে, এবং স্ট্রেস, অর্থাৎ স্ট্রেস মানে খুব বেশি ব্যবহৃত হয় বয়লারটা,
তাহলে এটা হয়। corrosion যদি খুব বেশি হয়, if too much corrosion happens, then cracking observed in boiler. In first mechanism, due to the cyclic stress, that means the heating, cooling, rapid heating, rapid cooling, aggravate the corrosion, which is looks like some hole and known as pit or pitting corrosion. এই ধরনের corrosion যদি বারবার হতে থাকে তাহলে লোহার গায়ে গর্ত গর্ত দেখা যায়। এটা মূলত হয় খুব গরম ঠান্ডা ঘন ঘন হলে তখন র্যাপিড হিটিং কুলিং, এবং এটাও একটা পিটিং corrosion, অর্থাৎ লোহার গায়ে গর্ত 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 দাগ হয়ে যায়। দ্য সেকেন্ড ইজ ডিউ টু ওভার ইউজ, অর্থাৎ ফ্যাটিক, মানে খুব ক্লান্ত হয়ে পড়েছে বয়লারটা। দিস টাইপ অফ corrosion is called fatigue corrosion. Here the solids of water create a protective film on the iron surface. এখানে কি হয় যে জলের মধ্যে যে অদ্রাব্যগুলো থাকে তারা একটা প্রোটেক্টিভ লেয়ার বা রক্ষাকারী আবরণ তৈরি করে আয়রনের গায়ে, কিন্তু কনস্ট্যান্ট ইউজ ব্রেক করে দেয় সেই রক্ষাকারী আবরণটা, যার ফলে আবার corrosion হতে থাকে। But this protective film no longer exists due to heavy use and corrosion continues. Corrosion, to control corrosion, we have to focus on maintain the pH, oxygen level, control the deposition and the reduction of stress. Corrosion কমাতে গেলে জলের pH, জলের অক্সিজেন লেভেল ঠিক রাখতে হবে, জলের মধ্যে হার্ডনেস অর্থাৎ ডিপোজিশন হতে পারে এরকম জিনিসকে অ্যাভয়েড করতে হবে, এবং রিডাকশন অফ স্ট্রেস মানে ওভার ইউজ করা যাবে না। সো দিস ইজ অল। এটা আমাদের আজকের এই ভিডিওর শেষ অংশ। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী অংশটা আনবো।